নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই নজর রাখতে হবে দিল্লির দিকে, কারণ দিল্লিতে এখন জোর তৎপরতা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সম্ভবত 9 জুন মোদীর শপথ গ্রহণ। ছুটির রবিতে এই শপথ নিতে পারেন মোদী। তৃতীয়বারের জন্য আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, একেবারে হ্যাট্রিক করবেন এবার, এবং সম্ভবত 9 জুন মোদীর শপথ। আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই শপথ 9 জুন আবারও হ্যাট্রিক করবেন নরেন্দ্র মোদী, ঠিক কি কি বিষয়গুলো উঠে আসছে, তিনি কখন শপথ নেবেন? দেখো নিন্দিতা, এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তাতে 8ই জুনের বদলে 9ই জুন অর্থাৎ রবিবার দিনই শপথ, তৃতীয়বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী। এবং সেই সময় সন্ধ্যে 7টার পরে, 7টার কিছুটা পরে, 7:20 নাগাদ সেই সময় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এখনো পর্যন্ত। তবে তার সেই সময় এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি বিজেপির তরফ থেকে বা এনডিএ অ্যালায়েন্সের তরফ থেকে জানানো হয়নি। তার কারণ এখনো পর্যন্ত এনডিএ অ্যালায়েন্সের যে সমস্ত ইকুয়েশনগুলো রয়েছে সেই সমস্ত ইকুয়েশন চলছে, যদিও শরিকরা তারা প্রত্যেকেই সমর্থন জানাবেন বলেছেন। তবে এখনো পর্যন্ত যা চূড়ান্ত হয়েছে যে নরেন্দ্র মোদী রবিবার দিনই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। অনিন্দিতা, মৈত্রীর সঙ্গে থাকো তুমি আমাদের। শরিক নির্ভর মোদী 3.0, তৃতীয়বার মোদীর শপথ। তবে এবার মোদী সরকারের ফ্যাক্টর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, শর্ত দিয়ে এনডিএতে নীতিশ নাইডু। তবে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করেছেন সেই দুই শরিক। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, বিজেপি এই মুহূর্তে চাপে রয়েছে, বিজেপির কাছে বড় ফ্যাক্টর নীতিশ এবং নাইডু, ঠিক কোন কোন বিষয়গুলো দাবি জানিয়েছেন এই দুই শরিক? দেখো, এই দুই শরিক অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এরা দুজনে পোড়খাওয়া রাজনীতিক এবং তারা বুঝতে পেরেছেন যে এনডিএ সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের ভূমিকা এবং তাদের গুরুত্ব এখন কতটা দিতে চাইছে এনডিএ সরকারের, এনডিএ জোটের সব থেকে বড় শরিক বিজেপিও। সেটা বুঝেই কিন্তু তারা একদিকে যখন তারা সমর্থন জানিয়েছেন এনডিএ সরকারকে, এনডিএর যে নতুন সরকার গঠন করবেন সেখানে তাদের সম্পূর্ণ সমর্থন আছে বলে তারা জানিয়েছেন, অন্যদিকেই কিন্তু তারা বেশ কিছু নিজেদের প্রস্তাব বা নিজেদের দাবি দাওয়াও কিন্তু রেখে দিয়েছেন এবং সেগুলোকে কিন্তু গুরুত্ব দিতেই হবে বিজেপিকে। তার কারণ বিজেপির ক্ষেত্রে এই দুজন মানুষ এখন সব থেকে বড় ফ্যাক্টর এবং স্মুথ সরকার চালানোর ক্ষেত্রেও কিন্তু এই দুজনের ভূমিকা, অর্থাৎ এই দুই নেতার এবং তার সাংসদদের ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্ব পাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যা যা দাবি করেছেন, অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব, চন্দ্রবাবু নাইডু যেরকম একদিক থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি যে স্পিকারের পদ দাবি করেছেন, তার সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব, পূর্ণ এবং ইন্ডিপেন্ডেন্ট মন্ত্রিত্ব এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে। তার মধ্যে অর্থ, রেলের মতো মন্ত্রকও রয়েছে। অন্যদিকে জেডিইউর তরফ থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক চাওয়া হয়েছে। সার্বিকভাবে যদি দেখা যায় 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ মন্ত্রক, সাধারণভাবে একটি সরকার চালানোর জন্য যে সমস্ত মন্ত্রকগুলো একেবারে কি মিনিস্ট্রিজ বলতে যেগুলোকে বোঝায়, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত মন্ত্রক, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু এই দুই নেতা নিজেদের পার্টির সাংসদদের জন্য চেয়ে রেখেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে তাদের দাবি দাওয়া পূরণ করবে সব থেকে বড় শরিক দল বিজেপি, নাকি কোনো মধ্যপন্থা তারা অবলম্বন করবেন, সেই বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে টানাপোড়েন চলছে। তবে নিশ্চিতভাবে এই দুই পোড়খাওয়া নেতা তারা নিজেদের যে কার্ড সেটা তারা প্লে করে ফেলেছেন। এখন দেখার যে এনডিএ জোটের সব থেকে বড় অ্যালায়েন্স বিজেপি, তারা কোন পথে এগোন। যদিও বিজেপির অন্দরে যেটা খবর যে এই আসনের ক্ষেত্রে যে কে কোন মন্ত্রিত্ব পাবেন তার একটা প্রাথমিক তালিকা শীর্ষ নেতৃত্বরা তারা তৈরি করবেন, অর্থাৎ অমিত শাহ, জেপি নাড্ডা সহ যারা সিনিয়র লিডার্সরা রয়েছেন বিজেপি, তারা তৈরি করবেন। কিন্তু চূড়ান্ত শিলমোহর পাবেন নরেন্দ্র মোদী তার বিবেচনার পরে, এবং সেটা হবে কিন্তু আগামীকালের পরে, অর্থাৎ আগামীকাল একটি সংসদীয় কমিটির বৈঠক রয়েছে যেটা পার্লামেন্টের সেন্ট্রাল হলে হবে। সেই বৈঠকের পরেই কিন্তু এই কি মিনিস্ট্রিজের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অনিন্দিতা, একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। You're part of the NDA, sir. Sir, how can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good.
বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। 24-এর ফলের পর এনডিএর নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী, তৃতীয়বারের মোদীর শপথের তোড়জোড়। মোদীর শপথে থাকবেন একাধিক ভিভিআইপি, থাকবেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ সহ একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং এবারে কিন্তু এই দ্বিপাক্ষিক সুসম্পর্ককে শান দেওয়া হয়েছে। এবং অবশ্যই সেদিন থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআইপির ব্যক্তিত্বরা। শেখ হাসিনা তিনি থাকবেন, সম্ভবত 9 জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, এবং সেদিন থাকবেন অনেক আমন্ত্রিত অতিথিরা। 2024-এর লোকসভা ভোটের ফল, সেই ফলের ময়না তদন্তে বিজেপি। 400-র লক্ষ্যে 300-রও কম এনডিএ। উত্তরপ্রদেশ, বাংলায় ভরাডুবি বিজেপির। আর ময়না তদন্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডার বাড়িতে বিজেপির বৈঠক, সেখানে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবারের 2024-এর লোকসভা ভোটের যা ফল তা অত্যন্ত মর্মান্তিক, এবং 400-র লক্ষ্যে 300-রও কম পেয়েছে এনডিএ। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ এবং বাংলায় ভরাডুবি বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে একেবারে এই হারের কাটা ছেঁড়া করা হচ্ছে, এখনো পর্যন্ত বৈঠক থেকে কি উঠে এলো? দেখো, শীর্ষ নেতৃত্বরা জেপি নাড্ডার বাড়িতে তারা বৈঠকে বসেছিলেন। তার মধ্যে অমিত শাহ ছিলেন রাজনাথ সিং, বিএল সন্তোষের মতো নেতারা। সেখানে সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা হয় যে এই তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ আবকি বার 400 পার, 400 একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, এবং সেই একক সংখ্যাগরিষ্ঠতা তো দূর অস্ত, তারা 2019-এ তাদের যা সংখ্যা ছিল, অর্থাৎ 303টি আসন, সেই অবধি তারা পৌঁছাতে পারেননি। তার অনেক আগেই থমকে গিয়েছে বিজেপির যাত্রাপথ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় ভূমিকা দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের। বিজেপি যা যা আসন এক্সপেক্ট করে রেখেছিল পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের থেকে, তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারেনি, অনেক আগেই তাদের সেই লক্ষ্যমাত্রা থমকে গিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র, রাজস্থানের ফলাফলও কিন্তু খুব একটা সন্তোষজনক নয়, তেমনটাই বলছে বিজেপি। পাঞ্জাব এবং হরিয়ানা থেকে তাদের খুব আলাদা করে বাড়তি এক্সপেকটেশন ছিল না, ফলে সেই জায়গার ফল তাদেরকে খুব একটা চমৎকৃত করেনি, কিন্তু তা সত্ত্বেও সেখানেও বেশ কিছু আসন তারা লুজ করেছেন। ফলে সার্বিকভাবে কোন কারণে বিজেপি তার লক্ষ্যমাত্রার কাছাকাছিও পৌঁছাতে পারলো না, এবং কোন কোন সমস্যা হলো? তাহলে কি অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে, নাকি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে, নাকি এই যে 400 পার হয়ে যাবে এই ওভার কনফিডেন্সই কোথাও বিজেপিকে এতটা দুর্বল করে দিয়েছে, যেখানে তারা একক সংখ্যাগরিষ্ঠতাই পেতে পারলেন না, এবং তাদেরকে শরিকদের ওপর ভরসা করতে হচ্ছে সরকার গঠনের জন্য। সেই সবকিছুরই কিন্তু পুঙ্খানুপুঙ্খ কাটাছেঁড়া এই বৈঠকে করা হয়, এবং সেই বৈঠক বেশ কিছুক্ষণ ধরে চলে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে চলে, এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, সেই বৈঠক শেষ করে মাত্র কিছুক্ষণ সময় আগেই অমিত শাহ তিনি বৈঠক শেষ করে জেপি নাড্ডার বাড়ি থেকে বেরিয়েছেন। অনিন্দিতা, আমাদের সঙ্গে থাকো মৈত্রী। শাসকের থেকে এগিয়ে বিরোধীরা। এনডিএর আগে প্রস্তুতি ইন্ডিয়ার। সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ঠিক করতে বৈঠক। দফায় দফায় ইন্ডিয়া শরিকদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গে বৈঠক করেন অভিষেক। দফায় দফায় বৈঠক হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি মৈত্রী। যেন এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, সেক্ষেত্রে এই যে বারবার দফায় দফায় বৈঠক হচ্ছে, কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে?
দেখো খুব ইন্টারেস্টিং ভাবে এই যে বৈঠক হচ্ছে, দেখো ইন্ডিয়া জোটের গতকালের বৈঠকের পরে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তার পরপরই দেখা গেল যে দুজন নেতা, যাদের দুজনকে সব থেকে বেশি প্রশংসা করা হয়েছিল, দুজন আঞ্চলিক দলের দুই মুখিয়া বলা যেতে পারে, যারা ফেস অফ দিস, যারা কালকে উপস্থিত ছিলেন ফেস হিসেবে এই দুই দলের তরফ থেকে তাদের প্রতিনিধি হিসেবে, অর্থাৎ অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনের কিন্তু আজকে সবার সকালেই কিন্তু তাদের দুজনের বৈঠক হয় এবং প্রায় 45 মিনিট ধরে 1-to-1 বৈঠক করেন তারা, একান্ত সাক্ষাৎ হয় তাদের। সেখানে যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে বিরোধী জোট, অর্থাৎ বিরোধী পক্ষে তারা থাকবেন, কিন্তু এনডিএ লেড গভর্নমেন্ট, অর্থাৎ মোদির যদি প্রধানমন্ত্রী হন তৃতীয়বারের জন্য, তাহলে সেই সরকারকে কিভাবে কোন নিশানায় বিরোধিতার সুর তারা চড়াবেন সে বিষয়ে স্ট্র্যাটেজি ঠিক করা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রিজিয়নাল পার্টি যারা রয়েছে, অর্থাৎ তুমি যদি দেখো যে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে এসে দেখা করেন আপের দুই সাংসদ রাঘব চড্ডা এবং সঞ্জয় সিং তারাও। এবং আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানতে পারছি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম আরও এক গুরুত্বপূর্ণ শরিকের সঙ্গে বিকেল 4টে নাগাদ বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে বিভিন্ন আঞ্চলিক দলগুলি যারা রয়েছে, যারা অত্যন্ত ভালো ফল করেছেন, তাদেরও একজোট হওয়া, অর্থাৎ তাদের একজোট হওয়া, এবং যাতে তাদের আওয়াজও, যাতে বিরোধী জোটে থাকলেও, তারা বিরোধীদের মধ্যে থাকলেও তাদের ভয়েস যাতে শোনা যায়, তাদেরও যাতে তাদের যাতে অবস্থান দৃঢ় হয়, সেই জায়গাতেও কিন্তু নিশ্চিত করার জন্য এই বৈঠক। ফলে একদিকে কিভাবে শাসক দলকে বা বিজেপিকে কিভাবে নিশানায় বেঁধা যাবে এবং কিভাবে সেই স্ট্র্যাটেজি হবে, কোন কোন পদক্ষেপে তাদেরকে আক্রমণ করা হবে যাতে সরকার চালানোর ক্ষেত্রে কড়া বিরোধিতার আশ্রয় নিতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে আঞ্চলিক দলগুলি তারাও যেন সমান ক্ষমতাশালী হন, বিরোধিতার আসনে থাকলেও, বিরোধী জোটে থাকলেও তাদের ঐক্য যাতে সংঘবদ্ধ হন এবং সেখানে যাতে তারা শক্তিশালী হন, সেই সবটাই কিন্তু স্ট্র্যাটেজাইজ করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে, এবং যার পৌরোহিত্য কিন্তু করতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। অনিন্দিতা, অনেক ধন্যবাদ মৈত্রী। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। मुझे लगता है ये खुश करने की जो कदम चल रहे हैं, खुश करने के लिए जो फैसले हो रहे हैं, सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। गिनती जिसके पास होगी, राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये तो शपथ चलती रहती हैं। বিরোধী বৈঠকে অভিষেক অখিলেশের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ অভিষেক অখিলেশের। নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে আইএনডিআই এর সংখ্যা বৃদ্ধি। অভিষেক অখিলেশের প্রশংসায় সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, খাড়গে সহ অন্যান্যরাও। মোদির শপথের প্রস্তুতি যখন চলছে, তখন কৌশলী রাজনৈতিক বার্তা ইন্ডিয়ার। বিরোধী আসনে ইন্ডিয়া, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। देखिए ठीक है, नंबर हैं एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे, कि इस 75% के आरक्षण को शेड्यूल 9 में डाला जाए, और हम चाहेंगे कि देश भर में जाति आधारित गणना जो है वो कराई जाए। एक अच्छा मौका है उनको, किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएं। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points. আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর, হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও তো। রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন। যেভাবে সংগঠন
একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি। কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। সিদ্ধান্ত ভুল নয়, তবে অনেক সময় কাজ করেনি সিদ্ধান্ত, পাল্টা সওয়াল সুকান্ত। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে। মানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানে যাব আমি, শুধু তারিখ বর্ধমান, আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। বরিষ্ঠ নেতা যেতেই পারেন, তবে দলের সঙ্গে সমন্বয় রেখে যাওয়া উচিত বলে বার্তা সুকান্ত। কিন্তু দিলীপদা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি।